একবার যদি পঞ্চায়েতের প্রধান হয়ে যায় আপনি দেখবেন চোখের সামনে থেকে ওই ধরনের কোটি টাকার সম্পত্তি তারা রাধাবল্লভপুর থেকে নাগল করা দু সাইডে সব কিনে রেখে দিয়েছে। আপনি পকেটে 10 টাকার ছেঁড়া নোট নিয়ে ঘুরে বেড়াতো, আজকে দেখছি কয়েক কোটি টাকার সম্পত্তি কিনেছে। টাকা চুরি থেকে শুরু করে আপনারা জানেন সীমাহীন দুর্নীতি এই তৃণমূল কংগ্রেস করেছে। কদিন আগে দেখলাম এই তৃণমূল কংগ্রেস 2023 সালে এরা আপনার কি খেয়ে দিচ্ছে ব্যালট পেপার পর্যন্ত। বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। এই খানাকুল বিধানসভার রাধাবল্লভপুর বাস স্ট্যান্ডের প্রত্যেকটি দোকানদার, ছোট বড় ব্যবসায়ী বৃন্দ যারা রয়েছেন, তার সাথে সাথে পথ চলতি মানুষ যারা রয়েছেন, দূরে কাছে যাদের কাছে আমাদের মাইকের আওয়াজ পৌঁছাচ্ছে, সাথে সাথে পুলিশ প্রশাসনের বন্ধুরা যারা রয়েছেন তাদেরকেও শুভ সন্ধ্যা। যারা দায়িত্বে রয়েছেন আজকে থানার পক্ষ থেকে শুধুমাত্র 2-4টে ছবি তুলে থানায় পাঠিয়ে আর বাস স্ট্যান্ডে বসে ফোন ঘেটে আপনারা চলে যাবেন না। ঘিঞ্জি জায়গা, আপনারা আপনাদের ডিউটিটা পালন করবেন। গতকালকে মুচিঘাটায় ছিলাম, আমি কালকেই ওসিকে অভিযোগটা জানাবো মনে করেছিলাম। ইন্টিমেশন নেওয়া থাকে 7টা পর্যন্ত। সিভিক ভলেন্টিয়ার্স এবং থানা থেকে যারা আসে সন্ধ্যা 5:30 6টা নাগাদ কোন রকম ডিউটি করে ছবি টবি তুলে চলে যাচ্ছে। এটা যদি মোদিজির সভা হতো আজকে সিঙ্গুরে, সেখানে তো সভা শেষ না হওয়া পর্যন্ত আসবেন না। শুভেন্দু অধিকারীর যদি সভা হয় সমস্ত প্রোটেকশনের ব্যবস্থা করবেন। যদি অভিষেক ব্যানার্জির সভা হয় 3 দিন আগে থেকে পরিশ্রম করা শুরু করে দেবেন। একটি রাজনৈতিক দলের কর্মসূচি হচ্ছে, এত টাল বাহানা নিয়ে পুলিশ প্রশাসন আমাদের সঙ্গে গতকালকে আমরা মুচিঘাটাতে যখন ছিলাম দেখলাম সন্ধ্যা পর্যন্ত তারা করে, তাদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই তাদেরকে অনুরোধ করব আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন। আর ওসি আমাদেরকে বলেছিলেন যে আজকের এই রাধাবল্লভপুরের প্রোগ্রামটাকে একটু আপনারা ডেটটা চেঞ্জ করে নিন, কারণ 17 তারিখ গতকালকে ছিল মুচিঘাটা, তার আগে 14 তারিখ ছিল হীরাপুর এবং আজকে 18 তারিখ রাধাবল্লভপুর, আগামীকাল নাগলপাড়া বাস স্ট্যান্ডে রয়েছে। আমি ওনাকে জানতে চেয়েছিলাম, যারা ইন্টিমেশনের জন্য থানায় গিয়েছিলেন, আমি জানতাম না যে আমাদের দেশের প্রধানমন্ত্রী সিঙ্গুরে আসছেন। আমি জানতে পারলাম খানাকুল থানার ওসির মারফতে। আমি ওনাকে বললাম যদি প্রধানমন্ত্রীর রাইট থাকে সভা করার এই সিঙ্গুরে এসে, তাহলে আমাদেরও রাইট আছে এই রাধাবল্লভপুর বাস স্ট্যান্ডে প্রোগ্রাম করার। আমাদের প্রোগ্রামকে আপনি বন্ধ করতে পারবেন না। ডেট চেঞ্জ করার কথা বলেছিল, আমি বলেছিলাম 21শে জানুয়ারি, আর মাত্র হাতে 2 থেকে 3টা দিন, তার আগে আমাকে পথসভা করতে হবে। কোন রকম ভাবে ডেট পিছনের কোনো বাহানা আমি করতে পারবো না। তারপরে পথসভা হচ্ছে, তিনি শেষে বলেছিলেন ঠিক আছে আপনারা প্রোগ্রাম করুন। আমরা পুলিশ প্রশাসনকে বলবো, আমরা শুধু আপনাদেরকে অবগতি জানাতে যাই, পারমিশন নিতে যাই এটা মনে করবেন না। পুলিশ প্রশাসন দায়িত্বশীল, তাদেরকে আমরা অবগত করি যে নির্দিষ্ট খানাকুল থানার এই এলাকাতে আমরা একটি আগে থেকে পথসভার জন্য আপনাদেরকে জানিয়ে রাখলাম। যাই হোক, একথা বলে আমি আমার আলোচনাতে ফিরে আসব। আজকে আমরা মূলত পথসভার মূল উদ্দেশ্য এটাই রেখেছি, আগামী 21শে জানুয়ারি 2026 বুধবার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ISF, সংক্ষেপে এই নামে আপনারা পরিচিত, সেই দলের 5ম বর্ষপূর্তি প্রতিষ্ঠা দিবস পালন হবে। 2021 সালের 21শে জানুয়ারি এই ISF দলের জন্ম হয়েছিল। কেন হয়েছিল? 2011 বদলা নয় বদল চাই, সেই স্লোগান দিয়ে যখন দিদিমণি রাজ্যে ক্ষমতায় এলেন, ক্ষমতায় আসার পর থেকে আমরা দেখেছি তিনি এই পশ্চিম বাংলার কি কি উন্নয়ন করেছেন আর কাদের কাদের উন্নয়ন করেছেন। 10 বছর অপেক্ষা করার পর 2021 সালে আমাদের মনে হয়েছিল শ্রদ্ধেয় আব্বাস সিদ্দিকী ভাইজান সহ ISF এর রাজ্য নেতৃত্ব যারা রয়েছেন তারা সবাই এক কাছে হয়ে বিভিন্ন মতাদর্শের মানুষ, শ্রেণী পেশার মানুষকে নিয়ে তারা চিন্তা ভাবনা করলেন, যা বাংলা চলছে তাতে করে বেশি দিন চলতে দেওয়া যায় না। তাই তারা 2021 সালে 21শে জানুয়ারি
একটি রাজনৈতিক দলের জন্ম দিলেন, যার নাম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, আইএসএফ। সেই আইএসএফ দল আজকে হাঁটতে হাঁটতে পা পা করে 5 বছরে পদার্পণ করেছে। সেই দলের প্রতিষ্ঠা দিবস আগামী 21শে জানুয়ারি বুধবার। সেই অধিকার দিবসকে, প্রতিষ্ঠা দিবসকে আমরা বলেছি মহা অধিকার দিবস। সেই মহা অধিকার দিবসের প্রস্তুতি পথসভা হিসেবে আজকের এই রাধাবল্লভপুর বাজারে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি। বন্ধুগণ, প্রিয় সহনাগরিক বৃন্দ, আপনারা জানেন আজকে এই পশ্চিম বাংলায় উন্নয়নের নাম করে যেই সরকার ক্ষমতায় এলো, ভ্রাতৃত্বের কথা বলে যেই সরকার ক্ষমতায় এলো, যেই সরকার মা মাটি মানুষের কথা বলে ক্ষমতায় এলো, আজকে সেই সরকার মায়েদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আজকে সেই রাজ্য সরকার, যিনি মহিলা মুখ্যমন্ত্রী, সেই মহিলা মুখ্যমন্ত্রীর আমলে আমরা দেখতে পাচ্ছি তিনি মহিলাদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ। তার আরেকটা ছিল মা, তারপরে ছিল মাটি। আপনারা জানেন আজকে এই তৃণমূল কংগ্রেসের আমলে পশ্চিম বাংলার মাটি অসাম্প্রদায়িকের মাটি, সেই মাটিকে আজকে সাম্প্রদায়িক বিশ্বাসে পরিণত করেছে। আপনারা জানেন আজকে তৃণমূলের চোরেরা তারা মাটিকে পর্যন্ত বিক্রি করে দিচ্ছে, এই বাংলার মাটিকে তারা অপবিত্র করেছে। আর বলেছে মা মাটি মানুষ, আজকে মানুষেরা খেতে পায় না, ঠিক করে দ্রব্য মূল্য ঊর্ধ্বমুখী, আজকে মানুষে মানুষে বিভাজন তৈরি করে দিয়েছে। তাদের বক্তব্য যদি হবে মা মাটি আর মানুষ, তাহলে আজকে সবার পরিচয় এটাই হবে আমি মানুষ। কিন্তু ওরা বিভাজন করেছে এই তৃণমূল কংগ্রেস আর তাদের পোষ্য দল বিজেপি, ভারতীয় জনতা পার্টি, তারা মানুষে মানুষে বিভাজন করেছে। একদিকে হিন্দু ভাগ করেছে, একদিকে মুসলমান ভাগ করেছে, একদিকে আদিবাসী শিখ জৈনদেরকে ভাগ করেছে। আমরা বলেছিলাম এই ভাগ আমরা দেখতে চাই না। আমরা তাই ডাক দিয়েছিলাম প্রত্যেকটি মানুষকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। জন্ম হলো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ এর। আপনারা জানেন এই বাংলার মাটি দুর্জয় ঘাটি, এই বাংলার মাটি রবীন্দ্রনাথ ঠাকুরের মাটি, এই বাংলার মাটি সম্প্রীতির মাটি, কাজী নজরুল ইসলামের মাটি, এই বাংলার মাটি। আজকে যেই খানাকুলে দাঁড়িয়ে আছি রাধাবল্লভপুর বাজারে, এই রাধাবল্লভপুর বাজারে রাধাবল্লভপুরের নাম ইতিহাসের পাতায় রয়েছে। আজকে রামনগরের নাম, রাধানগরের নাম, খানাকুলের নাম ইতিহাসের পাতায় লেখা রয়েছে। একটি মনীষীকে নিয়ে ভারতের আধুনিক ভারতের প্রতিকৃত রাজা রামমোহন রায়কে আপনারা জানেন। সেই রাজা রামমোহন রায়ের মাটিকে আজকে যারা অপবিত্র করছে, কিছুদিন পূর্বে আপনারা দেখলেন কি বলা হয়েছে, এটা ভালো করে আপনারা কান খাড়া করে শুনে রাখবেন। যেই খানাকুলের মানুষেরা গর্বিত হয়, যেই হুগলির মানুষেরা গর্বিত হয়, যেই বাংলার মানুষেরা গর্বিত হয়, ভারতীয়রা গর্বিত হয় রাজা রামমোহন রায়ের নামকে বলে। যখন আমরা বলি আমরা সেই রাধানগর থেকে এসেছি, আমরা সেই খানাকুলের মানুষ, যেই খানাকুলে রাজা রামমোহন রায়ের জন্ম, সেই খানাকুলের মাটিকে আজকে যারা অপবিত্র করেছে, আপনারা দেখেছেন রাজা রামমোহন রায়ের নামকে নিয়ে তারা রাজনীতি করছে। বিজেপির একজন মন্ত্রী অন্য স্টেট থেকে রাজা রামমোহন রায়কে নিয়ে নোংরা ভাষা যখন মন্তব্য করলো, আমরা প্রতিবাদে গর্জে উঠেছিলাম। কিন্তু রাজ্যের তৃণমূল কংগ্রেসের নেত্রী তিনিও প্রতিবাদ করেছিলেন। আর আরামবাগের লোকসভার এমপি তিনি রাজা রামমোহন রায়ের প্রতিবাদ করতে গিয়ে তিনি বলছেন রাজা রামমোহন রায়ের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে, চলবে। এই হচ্ছে তৃণমূল কংগ্রেসের অবস্থা। আপনারা জানেন তারা গলায় মালা দিয়ে এলো রাজা রামমোহন রায়ের, মাল্যদান করার পরে আপনারা জানেন সেখানে আবার তৃণমূল যায়, তারপরে বিজেপি যায়, তারপর তারা আবার গঙ্গা জল ছিটিয়ে সেখান থেকে পবিত্র করে। আমরা বলেছি গঙ্গা জল ছিটিয়ে তৃণমূলকে পবিত্র করা যাবে না, এই বিজেপিকে পবিত্র করা যাবে না, ওটা একটি ভালো কাজে ব্যবহার করা হয়। এই বাংলা থেকে তৃণমূল আর বিজেপিকে সমূলে উৎপাদন করতে হবে, গণতান্ত্রিক পদ্ধতিতে তাদেরকে এই বাংলা ছাড়া করতে হবে। আপনারা জানেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি মহাশয় গত দুদিন আগে রাজা রামমোহন রায়কে নিয়ে বলতে গিয়ে তিনি ইতিহাসটাই বিকৃত করে দিলেন, তিনি ইতিহাসটাকেই পাল্টে দিলেন। আপনারা জানেন সতীদাহ প্রথা বন্ধ করেছিলেন রাজা রামমোহন রায়। সতীদাহ প্রথা মানে হলো, সতী মানে হলো স্ত্রী, সতীদাহ প্রথা, যদি আপনার স্বামী মারা যায় তাহলে তার চিতায় তার স্ত্রীকে জ্বালিয়ে দেওয়া হতো, পুড়িয়ে দেওয়া হতো। সেই সতীদাহ
সতীদাহ প্রথা বন্ধ করলেন রাজা রামমোহন রায়। এটাই আমরা জানতাম, এটাই পড়ে আসতাম। কিন্তু তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড ভাইপো ওরফে কয়লা ভাইপো, তিনি বলছেন এটা সতীদাহ প্রথা নয়, পতিদাহ প্রথা। মানে বলছে আমাদের বাবাদেরকে পুড়িয়ে মেরে দেওয়া হতো, পুরো ইতিহাসকে বিকৃত করে দিলেন তিনি, নতুন করে ইতিহাস লেখা তিনি শুরু করলেন। তাই আপনাদেরকে বলবো, আর 10 বছর যদি এই তৃণমূল সরকারকে রাখেন, 5 বছর যদি এই তৃণমূল সরকারকে রাখেন, আরো কত নতুন নতুন ইতিহাস, বিকৃত ইতিহাস আপনাদেরকে শুনতে হবে। আপনারা জানেন এই তৃণমূল কংগ্রেস আপনার গোটা পশ্চিম বাংলায় যেভাবে খেটে খাওয়া মানুষের উপরে নিপীড়ন চালিয়ে এনেছে, আপনার 2011 সালে বদলা নয় বদল চাই যখন স্লোগান দেওয়া হলো, পশ্চিম বাংলার মানুষ মনে করলো নতুন সকাল হবে, নতুন বাংলা দেখবো। কিন্তু সেই 11 সালের পর থেকে এই বাংলাতে আপনারা দেখেছেন ধর্মে ধর্মে বিভাজন তৈরি করে দেওয়া হয়েছে। আর তাদের দোষর ভারতীয় জনতা পার্টি, তারাও কম যায় না। গোটা ভারতবর্ষে আজকে সাম্প্রদায়িক বাতাবরণ তৈরি করে রেখেছে। আপনারা জানেন আজকে এই দিদি আর মোদি সেটিং পলিটিক্স করে গোটা বাংলাটাকে, আজকে যারা শিক্ষিত বেকার যুব তাদের কর্মসংস্থান দেওয়া হয় না, পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে কাজে গিয়ে লাশ হয়ে ফিরে আসছে। আপনাদেরকে আহ্বান করব, এই তৃণমূল কংগ্রেসের সরকারের আমলে তিনি বলেছেন এই বাংলায় আমরা ক্ষমতায় এলে শিল্প হবে, কলকারখানা হবে, ডবল ডবল চাকরি হবে। কিন্তু আপনারা দেখতে পেয়েছেন এই তৃণমূলের নেত্রী তিনি দিনের পর দিন কলকাতার সিউড়িতে বসে বসে তিনি আন্দোলন করেছিলেন। তিনি আন্দোলন করার সময় এই বাংলা থেকে টাটাকে উৎখাত করেছিলেন। আজকে যদি এই বাংলায় টাটা শিল্প থাকতো, এই বাংলার হাজার হাজার শিক্ষিত বেকার যুবকেরা তারা ওই টাটা কারখানায় কাজ পেত, গোটা সিউড় এলাকার চিত্র পাল্টে যেত, গোটা হুগলির চিত্র পাল্টে যেত। আজকে বাঙালিদেরকে ভিন রাজ্যে কাজে যেতে হতো না। দিদিমণি সেদিন মানুষকে ভুল বুঝিয়ে সেখানে আন্দোলন করলেন, আন্দোলন করে টাটা কারখানাকে তাড়িয়ে দিলেন। আর তার টাটা কারখানায় সেদিনে ওই বন্ধ করার জন্য সাথ দিয়েছিল যে রাজনৈতিক দল, তার নাম ভারতীয় জনতা পার্টি, বিজেপি। আমরা জানি সেদিন ওখানে রাজনাথ সিং বিজেপির পক্ষ থেকে দিদির অনশন মঞ্চে হাজির হয়ে দিদির সঙ্গে অনশনে যুক্ত হয়েছিল। আর ভারতীয় জনতা পার্টি বিজেপি তারা আজকে মেকি মনোভাব নিয়ে মানুষকে ভুল বোঝানোর জন্য সেই সিঙ্গুরে নরেন্দ্র মোদীকে নিয়ে আজকে সভা করে বলছে এই বাংলায় শিল্প চাই, এই বাংলায় কলকারখানা চাই। আপনাদের আগে মনে ছিল না? তখন কেন দিদিমণির সঙ্গে আপনারা সাথ দিয়ে এই বাংলা থেকে টাটাকে দূর করেছিলেন? তাই আমরা বলবো এই দুই সরকার, কি তৃণমূল কি বিজেপি, কি পদ্মফুল কি জোড়াফুল, এরা দুজনেই মানুষের বিরোধী শক্তি। আগামীর নির্বাচনে এই দুই শক্তিকে, এই দুই ফুলকে, একদিকে গঙ্গাসাগর রয়েছে, একদিকে মুন্ডেশ্বরী রয়েছে, একদিকে দামোদর রয়েছে, আর এইদিকে ডুমরানাও রয়েছে। তাতে এই দুই সরকারকে বিসর্জন দেওয়ার জন্য বাংলার মানুষকে বলবো আপনারা প্রস্তুতি হন। আর তার নেতৃত্ব দেবে আইএসএফ এর চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী, আইএসএফ এর রাজ্য জেনারেল সেক্রেটারি বিশ্বজিৎ মাইতি আমাদেরকে কথায় কথায় বলে সাম্প্রদায়িক রাজনৈতিক শক্তি। ও নওশাদ সিদ্দিকী মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে নিয়ে রাজনীতি করলে তোমাদের সাম্প্রদায়িক মনে হয়? নওশাদের পাশে যখন বিশ্বজিৎ মাইতি থাকে চোখে কি চশমা লাগিয়ে রাখো, নাকি কয়লা ভাইপোর কয়লা দিয়ে বানানো চশমা তোমাদের চোখে দিয়ে রাখো? নওশাদ সিদ্দিকীর পাশে যখন আদিবাসী নেতা লক্ষ্মীকান্ত হাসদা আমাদের দলের জেলা সভাপতি, তিনি মাত্র বক্তব্য রাখছিলেন, তিনি যখন বসে থাকেন চোখে দেখতে পান না। আমাদের দলের মধ্যে যখন তাপস ব্যানার্জি ব্রাহ্মণ মানুষ রাজ্য কমিটির সহ সভাপতি, তিনি যখন কথা বলেন, তিনি যখন নেতৃত্ব দেন, আপনাদের চোখে পড়ে না। আমার পাশে বসে রয়েছে আমার আরামবাগ বিধানসভা থেকে আমার ভাই প্রশান্ত মালিক, সে আজকে আমাদের মাঝে এসে উপস্থিত রয়েছে। আমাদের তারকেশ্বর থেকে প্রহ্লাদ অধিকারী, আপনার শুভেন্দু ভট্টাচার্য থেকে শুরু করে একাধিক নেতৃত্ব আমাদের সঙ্গে কাজ করছে, তাদেরকে আপনাদের চোখে পড়ে না। আমাদেরকে বলেছে সাম্প্রদায়িক রাজনৈতিক শক্তি। 2021 সালে যখন আইএসএফ তৈরি হলো, মুসলিমদের পাড়ায় গিয়ে গিয়ে বলেছিল এই তৃণমূলের চোরেরা, তৃণমূলের নেতারা যে তোমরা খবরদার আইএসএফ করে না, এটা বিজেপির বি টিম, বিজেপির
দালাল আর হিন্দু সম্প্রদায়ের মানুষকে বুঝিয়েছিল যে এই আইএসএফ হলো সাম্প্রদায়িক দল। আমরা বলেছি তৃণমূল কংগ্রেস আর বিজেপির থেকে বড় সাম্প্রদায়িক দল এই বাংলায় ছিল না, এই ভারতবর্ষে এদের থেকে বড় সাম্প্রদায়িক দল দ্বিতীয় আর নেই। তাই আপনাদেরকে সজাগ করে বলবো, যারা ধর্মের তাসের রাজনীতি করছে তাদেরকে আপনাদেরকে আগামীর নির্বাচনে মোক্ষম জবাব দিতে হবে। একদিকে দিদিমণি বলছে আমি সংখ্যালঘুদের জন্য সব করে দিচ্ছি, কি করেছেন? পাড়ায় পাড়ায় সংখ্যালঘুদেরকে মাতাল বানিয়েছেন। আর কি বানিয়েছেন? বড় বড় মদের ঠেক তৈরি করে দিয়েছেন। পাড়ায় মাচাগুলো তৈরি করে তাদের তৃণমূলের ঝান্ডা ওড়াতে বলেছেন। শিক্ষিত বেকার যুবদেরকে পড়াশোনা ছাড়িয়ে তাদেরকে তৃণমূলের পতাকা ধরে হই হই করা শিখিয়েছেন। আর পদ পাওয়ার সময় আমার ভাই বাবু মিত্রা বলছিল, পদ পাওয়ার সময় আমরা দেখছি কাদেরকে পদ দিচ্ছে, ওই শুধুমাত্র সংখ্যালঘু সেল। আমরা বলি এটা তৃণমূলের সংখ্যালঘু সেল নয়, এটা হলো সংখ্যালঘু জেল। মুসলিম লিডার যারা আপকামিং হয়ে উঠবে, যোগ্য নেতৃত্ব হয়ে উঠবে, তাদেরকে মূল স্রোতে কোনো জায়গা দিও না, তাদেরকে সংখ্যালঘু সেলের নামে একটা জেলে ভরিয়ে রেখে তাকে সভাপতি, সহসভাপতি, সম্পাদক বানিয়ে রাখো, যাতে সে ট্যাপ না করতে পারে। আইএনটিটিইউসি শ্রমিক সংগঠন তাতে সংখ্যালঘুদেরকে ঢুকিয়ে রাখছে। আর এমএলএ সিটটা কারা পাচ্ছে গো? এমপি সিট কাদেরকে দিচ্ছে? বিভাজনের রাজনীতি আমরা করি না। আমরা এটুকু শুধু বললাম, যেই তৃণমূল আমাকে আপনাকে ধর্মের ভিত্তিতে রাজনীতির কথা বলে, তারাই তো মূলত ধর্মের রাজনীতি করে। আপনারা দেখবেন রাজ্যের সিএম, চিফ মিনিস্টার, মুখ্যমন্ত্রী তিনি দুর্গা পুজোর মণ্ডপে গিয়ে দুর্গা পুজোর উদ্বোধন করছেন। আমরা বললাম ঠিকই আছে, আপনি যেমন একজন ব্রাহ্মণ পরিবারের কন্যা, আপনি অবশ্যই দুর্গা মণ্ডপে গিয়ে আপনি দুর্গা পূজার ফিতে কাটবেন, উদ্বোধন করবেন। কিন্তু আপনাকে দেখে খারাপ লাগে যখন আপনি মসজিদে ঢুকে আপনি ভোট চাইতে চলে যান, যখন আপনাকে দেখি সারাদিন রোজা না রেখে আপনি ওই মানুষগুলো ভোর 3টার সময় সাহারি খায়, তারপরে সারাদিন কোনো কিছু না গ্রহণ করে সেই মানুষটা সন্ধ্যার সময় যখন ইফতার করে, আপনি সারাদিন খেয়ে দিয়ে আর মাথায় একটা ঘুমটা লাগিয়ে যখন ইফতার করতে বসে যান, তখন মনে হয় আপনার থেকে বড় নাটুকে মহিলা এই বাংলায়, এই ভারতবর্ষে দ্বিতীয় নেই। কি দরকার ছিল আপনার ইফতার মজলিসে গিয়ে মাথায় ঘোমটা লাগিয়ে ইফতার করার? তাহলে তো হিন্দু সম্প্রদায়ের মানুষেরা ভুল বুঝতেন না। আপনি জানেন তিনি কখনো মন্দিরে চলে যাচ্ছেন, কখনো মসজিদে, কখনো গির্জায়, যে বলছেন আমি সর্বধর্ম সমন্বয় করি। সর্বধর্ম সমন্বয় করেন। আমাদের আইএসএফ এর আইডিওলজি হলো, আদর্শ হলো, নওশাদ সিদ্দিকী মাথায় টুপি মুখে দাড়ি নিয়ে রাজনীতি করতে পারে, কিন্তু তাকে কখনোই জোর করা হবে না যে আপনাকে দুর্গা পূজার ফিতে কাটতে হবে, কালী পূজার ফিতে কাটতে হবে। বিশ্বজিৎ মাইতিকে আইএসএফ কখনো বলবে না সাম্প্রদায়িক সম্প্রীতি অখণ্ড রাখার জন্য আপনাকে মাথায় ফেজ টুপি পরে সারাদিন গিলার পরে আপনার মুসলিমদের সঙ্গে বসে ইফতার করতে হবে। আইএসএফ কখনো বলবে না লক্ষ্মীকান্ত হাসদাকে ফুরফুরা শরীফে গিয়ে 3 দিনের ইশারে সোয়াবে মুসলিমদের সঙ্গে আপনাকে নামাজ পড়তে হবে। আমরা বলেছি আপনার এলাকার যদি বিমল ভট্টাচার্য অসুস্থ হয়ে যায়, সবার আগে আমার এলাকার আইএসএফ এর নেতা নাজিম ভাই থেকে শুরু করে বেলাল, বান্টি, গিয়াদা সবাই তার কাছে গিয়ে পৌঁছে যাবে। আমরা বলেছি যদি কোনো হিন্দু মহিলার রক্তের প্রয়োজন হয়, আইএসএফ ধর্ম দেখবে না, তার বিপদে পাশে দাঁড়াবে। যদি কোনো হিন্দু দাদা ভাইয়ের বাচ্চাটা যদি পড়ালেখা করতে না পারে, তার কাছে ধর্মের ভিত্তিতে নয় মানুষের চোখে দেখে তার পাশে দাঁড়াবে। এই সম্প্রীতিতে আমরা বিশ্বাস করি। আমরা বলি না ধর্মের তাস খেলে তুমি দেখো, নাজিম ভাইকে যদি রাত 12টার সময় কেউ ফোন করে যে রাধাবল্লভপুর বাস স্ট্যান্ডে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এসো, সে জিজ্ঞেস করবে না যে অ্যাক্সিডেন্ট হয়েছে হিন্দু না মুসলমান। এই আদর্শ আইএসএফ দেয় না। এই এলাকার গিয়া ভাই আছে, বান্টি ভাই আছে, বেলাল আছে, আমিনুদ্দিন ভাই রয়েছে, তাদেরকে যখন আপনি কোনো বিপদের কথা বলে ডাকবেন, রক্তের জন্য ফোন করবেন, তারা আমাদেরকে ফোন করে রক্তের কথা বলবে। আমিও তাদেরকে জিজ্ঞেস করব না যে আমিনুদ্দিন ভাই, গিয়া ভাই, বান্টিদা যার জন্য রক্তের ফোন করেছেন তার ধর্ম হিন্দু কি মুসলমান। আমরা এই সম্প্রীতি
সম্প্রীতিতে বিশ্বাস করি। আমরা যেমন হিন্দুর হয়ে আওয়াজ তুলি, তেমন মুসলিমের হয়ে আওয়াজ তুলি। আমরা বলেছি একটা মানুষকে যদি ক্ষুধা লাগে, একটা হিন্দু হলেও তাকে ক্ষুধা লাগতে পারে, একজন মুসলিম তাকেও ক্ষুধা লাগতে পারে, একজন দলিত আদিবাসী তাকেও ক্ষুধা লাগতে পারে। সুতরাং যখন আপনি ধর্মের ভিত্তিতে বিভাজন করে বলবেন যে হিন্দু বিপদে আছে, মুসলিম বিপদে আছে, আমরা বলেছি বিপদে কেউ নেই, হিন্দুও বিপদে নেই, মুসলমানও বিপদে নেই, এই বাংলার মানুষ বিপদে আছে, এই ভারতের মানুষ বিপদে আছে। আপনি যদি মানুষ হয়ে জন্মান, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবী যে ঈশ্বর। আপনি আপনার ধর্ম অনুযায়ী আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আপনার ধর্মীয় রীতিনীতি পালন করবেন, কোনো আপত্তি থাকবে না। আপনি আপনার ধর্মীয় রীতিনীতি অনুযায়ী দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা থেকে শুরু করে জগদ্ধাত্রী পূজা আপনি করবেন, কোনো আপত্তি থাকবে না। আদিবাসীরা তাদের জল জঙ্গল জমির জন্য অধিকারের আওয়াজ তুলবে, তারা প্রকৃতির পূজা করবে, কোনো আপত্তি থাকবে না। বৌদ্ধরা তাদের বৌদ্ধের মতো করে তাদের যে ধর্মীয় কৃষ্টি কালচার সেটা পালন করবে, আমাদের কোনো অভিযোগ থাকবে না, আমাদের তাদের ধর্মের উপরে কোনো আঘাত আসবে না। এইটাই হলো বাংলার প্রকৃত সম্প্রীতি। 1905 খ্রিস্টাব্দে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি এই বাংলাকে সম্প্রীতির পীঠস্থান তৈরি করার জন্য, হিন্দু আর মুসলমানকে একই সূত্রে গাঁথার জন্য তিনি আপনার রাখি বন্ধন উৎসব চালু করেছিলেন। সেই সম্প্রীতির বাংলাকে আজকে যারা ধর্মের নামে ভাগ করছে তাদের বিরুদ্ধে আপনাদেরকে লড়াই করতে হবে। আগামী 2026-এর নির্বাচন, তার আগে 21শে জানুয়ারি সামনের বুধবার আইএসএফ এর এই মহা অধিকার সমাবেশে আপনারা দলে দলে যোগদান করবেন, এই আহ্বান আপনাদের কাছে রাখলাম। আমাদের ম্যানিফেস্টোর মধ্যে রয়েছে, আমরা বলেছি যে কেন্দ্র সরকারের যে ওয়াকফ আইন 2025, এই ওয়াকফ আইন কালা আইনকে 2025-এর যে আইন তারা তৈরি করেছে, এই আইনকে অবিলম্বে বাতিল করতে হবে। আপনারা জানেন মসজিদ, মাদ্রাসা, খানকা, জমি, ঈদগাহ এই সম্পত্তিগুলো মুসলিমদের পূর্বপুরুষেরা দান করে গিয়েছিলেন। সেই ওয়াকফের সম্পত্তিকে আজকে হস্তান্তর করে নেওয়ার জন্য, কেড়ে নেওয়ার জন্য একটা কালো আইন এই ভারতের যে বর্তমান সরকার তারা লাগু করেছে। এই ওয়াকফ আইন 2025 বাতিল করার দাবিতে আগামী 21শে জানুয়ারি কলকাতার রাজপথে চলুন। আমার এলাকার হিন্দু দোকানদার, দাদা, কাকা, জেঠা যারা রয়েছে, মাইকের আওয়াজ যারা পাচ্ছেন, তারা ভাববেন শুধু ওয়াকফ কথা কেন বলছে, মুসলিমদের হয়ে কেন আওয়াজ তুলছে। আমরা বলেছি আজকে ওয়াকফের সম্পত্তিতে হাত দিয়েছে এই নরেন্দ্র মোদী, আগামী দিনে হিন্দু সম্প্রদায়ের যে দেবত্ব সম্পত্তি রয়েছে সেই দেবত্ব সম্পত্তিতে তারা হাত দেবে। আসলে এই বিজেপি সরকার হিন্দু বিরোধী নয়, আসলে এই বিজেপি সরকার মুসলিম বিরোধী নয়, আসলে এই বিজেপি সরকার গরিব বিরোধী, আসলে এই বিজেপি সরকার খেটে খাওয়া মানুষ বিরোধী, আসলে এই বিজেপি সরকার শ্রমিক বিরোধী। আজকে তারা ওয়াকফের সম্পত্তিতে হাত দিয়েছে, আগামী দিন যদি তারা সফল হয়, তারা হিন্দু সম্প্রদায়ের দেবত্ব সম্পত্তিগুলো হাত করে নেবে, সেগুলোকে তারা কেড়ে নেবে। তাদের উদ্দেশ্য হলো এই সমস্ত সম্পত্তিগুলো কেড়ে নিয়ে কর্পোরেট সংস্থা যারা রয়েছে, পুঁজিপতি যারা রয়েছে, তাদের হাতে তুলে দাও, সেখান থেকে মোটা মোটা টাকা, কোটি কোটি টাকা লেনদেন করে ক্ষমতার মসনদে বসে থাকো। তাই তাদের উদ্দেশ্য হলো কি হিন্দু কি মুসলমান এইটা তাদের উদ্দেশ্য নয়। মানুষকে মারো, গরিবকে মারো, খেটে খাওয়া মানুষকে মারো, এই সমাজের মধ্যবিত্ত নিম্ন শ্রেণীকে শেষ করে দাও, এটাই হলো তাদের মূল লক্ষ্য। আপনারা জানেন এই বাংলা থেকে পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে কাজে যাচ্ছে, তাদের কাজ করতে গিয়ে শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার জন্য তাদেরকে মব লিঞ্চিং এর শিকার হতে হচ্ছে। আপনারা তারপরে জানসারি থেকে শুরু করে আপনারা এই জুয়েল রানা মুর্শিদাবাদের কিছুদিন আগে উড়িষ্যায় কাজ করতে গিয়ে তাকে বাড়িতে লাশ হয়ে ফিরতে হয়েছে। আমরা বলেছি ভিন রাজ্যে যেভাবে সংখ্যালঘুদের উপরে নির্যাতন করা হচ্ছে, বাঙালি ভাষাভাষীদের উপরে নির্যাতন করা হচ্ছে, সেটা অবিলম্বে বন্ধ করতে হবে। আজকে এই বাংলা ছেড়ে কেউ বাবা, মা, জেঠা, কাকা, পরিবার পরিজন, স্ত্রী, বাচ্চা কাচ্চা ছেড়ে তারা ভিন রাজ্যে কাজে যাচ্ছে একটু অর্থশালী হওয়ার জন্য। এখানে 10,000 পেলে ওখানে 20,000 পাবে, এই আশায় সবকিছু ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। নিকট আত্মীয় মারা গেলে বাড়িতে পর্যন্ত আসতে পারে না, এত কঠিন পরিস্থিতি নিয়ে তারা বাইরে থাকে। তারপর তাদেরকে শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার জন্য তাদেরকে হত্যা করে দেওয়া হয়, মব লিঞ্চিং এর শিকার করে দেওয়া হয়। এর বিরুদ্ধে সবার আগে কলকাতার রাজপথে বাঙালিদের উপরে নির্যাতন বন্ধের দাবি করে যদি কোনো রাজনৈতিক দল কলকাতার রাজপথে নামে, তার নাম আইএসএফ, তার নাম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। আমরা সেদিন বিজেপিকে রাস্তায় দেখিনি, আমরা সেদিন তৃণমূল
কংগ্রেসকে রাস্তায় দেখিনি যে তারা বাঙালিদের হয়ে কথা বলবে। সেদিন আইএসএফ এর চেয়ারম্যান, আপনাদের নেতা, জননেতা, এই বাংলার লাঞ্ছিত বঞ্চিত নিপীড়িত সমাজের নেতা নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে, বিশ্বজিৎ মাইতির নেতৃত্বে কলকাতার রাজপথে আমরা মিছিল করেছিলাম, ডেপুটেশন দিয়েছিলাম। অবিলম্বে ভিন রাজ্যে যে সমস্ত বাঙালিরা কাজে গিয়ে লাঞ্ছিত হচ্ছে, অত্যাচারিত হচ্ছে, মব লিঞ্চিং এর শিকার হচ্ছে, তাদের উপরে অত্যাচার বন্ধ করতে হবে। আমাদের ম্যানিফেস্টোর মধ্যে এটাও রয়েছে যে এই পশ্চিম বাংলায় যে ওবিসি সংরক্ষণ ছিল, সেই ওবিসি সংরক্ষণকে যেভাবে তুলে দেওয়ার চক্রান্ত চালাচ্ছে রাজ্য সরকার, সেই ওবিসি কে পুনর্বহালের দাবিতে আমাদের অধিকার সমাবেশে ডাক দেওয়া হয়েছে। আপনারা জানেন, লক্ষ্মীদা বলছিলেন যে ভুয়ো এসসি এসটির কথা, যারা এসসি এসটি প্রকৃত তাদের থেকে যারা এসসি এসটি নয় তারা ভুয়ো সার্টিফিকেট তৈরি করে এসসি এসটির সুবিধা নিচ্ছে। আমরা বলেছি ভুয়ো এসসি এসটি সার্টিফিকেট অবিলম্বে বাতিল করতে হবে। যাদের কাছে ভুয়ো এসসি এসটি সার্টিফিকেট আছে সেগুলোকে নিয়ে যারা প্রকৃত ভুয়ো এসসি এসটি তাদেরকে তাদের অধিকার পাইয়ে দিতে হবে। আপনারা জানেন এই পশ্চিম বাংলায় এসআইআর নিয়ে গত 3 মাস ধরে নানা রকম টানা পড়েন চলছে। আমরা বলেছিলাম ডে 1 থেকে যদি সুষ্ঠুভাবে এসআইআর হয় তাহলে আমাদের কোনো আপত্তি নেই। আমরা এসআইআর হতে সহযোগিতা করেছিলাম, কারণ আমরা এই ভারতবর্ষের আদি লগ্ন থেকে এখানে বসবাস করি। আমাদেরকে এসআইআর নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ ছিল না। নির্বাচন কমিশন, ইসিআই, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, তারা আমাদেরকে বলেছিল যে এসআইআর হলে পরে যদি 2002 আপনাদের নাম এসআইআর এর তালিকায় থাকে আপনাদের কোনো অসুবিধা নেই, আর যদি আপনার নাম 2002 এ না থাকে, আপনার বাবার নাম থাকলে, মায়ের নাম থাকলে কোনো অসুবিধা হবে না। তাই আমরা মানুষকে অ্যাসিওর করেছিলাম, নিশ্চিত করেছিলাম আপনারা এসআইআর এ আতঙ্কিত হবেন না। বিধায়ক নওশাদ সিদ্দিকী সহ আমাদের গোটা রাজ্য জুড়ে আমরা এসআইআর এর ক্যাম্প করেছিলাম। মানুষের দুয়ারে বসে, মানুষের বারান্দায় বসে, মানুষের আঙিনায় বসে, মানুষের বাড়ি বাড়ি পৌঁছে গিয়ে আমরা এসআইআর এর ফর্ম ফিল আপ করেছিলাম। বিধায়ক নওশাদ সিদ্দিকী রাত 12:30 1টা পর্যন্ত দেখছি ফেসবুক লাইভে বসে এই হাড় কাপড় শীতে তিনি মানুষের এসআইআর এর ফর্ম ফিল আপ করছেন। কিন্তু আমরা কি দেখলাম, খসড়া তালিকা এলো, এসআইআর এর সবার নাম চলে এলো, তৃণমূল আর বিজেপি দেখছে। আমরা যে কারণে এসআইআর নিয়ে এসেছিলাম বাংলায়, সেই উদ্দেশ্য আমাদের সফল হলো না। মুসলিমদেরকে ভয় দেখাতে হবে, হিন্দুদেরকে বলতে হবে আমরা মুসলিমদেরকে টিপে ধরেছি, দেখো কেমন লাগছে। এই বায়োনারি পলিটিক্স তারা খেলতে পারলো না, তাই তারা নতুন করে চক্রান্ত শুরু করলো। যখন সুষ্ঠুভাবে সব এসআইআর কমপ্লিট, ইসিআই, নির্বাচন কমিশন অফ ইন্ডিয়া, তারা বলছে আপনার হিয়ারিং এর জন্য বিডিও অফিসে আসতে হবে, ব্লক অফিসে আসতে হবে। আমাদের বিধায়ক ওখানে তৃণমূল কংগ্রেসের নেত্রী তিনিও যাননি, বিজেপির প্রতিনিধি যাননি, আইএসএফ এর চেয়ারম্যান, আইএসএফ এর রাজ্য কমিটি ওখানে পৌঁছে গিয়েছিল ইসিআই এর কাছে, নির্বাচন কমিশন, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। সেখানে গিয়ে তিনি বলে এসেছেন যে এই হয়রানি, নাগরিক হয়রানি এসআইআর এর হিয়ারিং এর নামে অবিলম্বে বন্ধ করতে হবে। আমরা দেখলাম এসআইআর এর হিয়ারিং এর জন্য কি বলে ডাক করছে না, আপনার 2টার বেশি ভাই বোন আছে, 2, 3, 4, 6, 8টা যাই হোক, তাদেরকে বলছে তোমাকে এসে বিডিও অফিসে বলে যেতে হবে তোমার বাবার 6টা কেন, তোমার বাবার 5টা কেন, তোমার বাবার 4টা কেন। আচ্ছা, ইলেকশন কমিশন কি প্রথম দিন বলেছিল এই কথা যে তোমাকে বিডিও অফিসে এসে বলে যেতে হবে 4টে 2, 6টা কেন? আর এই কথা যদি জিজ্ঞাসাই করবেন তাহলে যখন বিএলওকে বাড়ি বাড়ি পাঠিয়েছিলেন তাকেই তো বলতে পারতেন যে কটা করে সন্তান আছে তাদের বাবাদের, সেটা তোমরা বলে দাও। তখনই তিনি লিপিবদ্ধ করে নিয়ে চলে যেতেন। মানুষের কাজকে কামাই করে সবকিছু ফেলে রেখে দিয়ে ব্লক অফিসে ডাকছে। আপনারা জানেন কেউ দিল্লি থেকে, মুম্বাই, কেউ চেন্নাই, তারা সেখান থেকে বিতরিত হয়ে, সেখান থেকে তারা বিচলিত হয়ে ছুটে আসছে এই বাংলায় এসআইআর এর ফর্মে হিয়ারিং এর ডাক এসেছে বলে। আমি গত 3 দিন আগে ফুলপুরা শরীফে পথসভা ছিল, আমি বলছিলাম যে আমার মনে হলো যে 6 জন সন্তান যদি অপরাধ হয় হিয়ারিং এর ডাক করায়, তাহলে দেখি এই ভারতবর্ষের মহারথী আজকে যিনি সিঙ্গুরে সভা করে গেলেন সেই নরেন্দ্র মোদীজি, তারা ক ভাই বোন আমাকে গুগল সার্চ করে দেখালো নরেন্দ্র মোদীজিরা 5 ভাই 1 বোন, টোটাল মিলিয়ে 6 জন। তাহলে আপনারা বলুন সবার আগে কার কাছে হিয়ারিং যাওয়ার কথা? ভারতের প্রধানমন্ত্রী, তাকে কি হিয়ারিং এ ডাক করানো হয়েছে? শুধু
আমাদের জন্য কেন ভাই? গরিব খেটে খাওয়া মানুষের জন্য এত নিয়ম কেন? অনেকে আমার সেই ভিডিওর কমেন্ট সেকশনে দেখছে, লিখছে, বললো অত অসুবিধা কিসের? যদি বৈধ নাগরিক হন কাগজ দেখাবেন। আমরা বললাম তা ঠিকই, তো যখন বিএলও প্রথমবার এসেছিল তখনই কেন কাগজ নিল না? তখন তো বলেছিল কাগজের প্রয়োজন নেই, মানুষ যে যার মতো করে কাজে চলে গিয়েছে, যে যার গন্তব্যে পৌঁছে গিয়েছে। নতুন করে নাটকবাজি, নতুন করে খামখেয়ালিপনা, এটা মেনে নেওয়া হবে না। তাই আপনাদেরকে বলবো, এসআইআর নিয়ে নির্বাচন কমিশন যেভাবে খামখেয়ালিপনা করছে, যেভাবে মানুষকে হয়রানি করছে, এই তুগলকি সিদ্ধান্তের বিরুদ্ধে আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আগামী দিনে বিধায়ক নওশাদ সিদ্দিকী, আইএসএফ এর চেয়ারম্যান, ভাঙড়ের বিধায়ক, তিনি এই এসআইআর হয়রানি বন্ধের জন্য আপনাদেরকে, আমাদেরকে কলকাতার শহীদ মিনারে ডাক দিয়েছে। ওই দিনে উপস্থিত হয়ে এই ইসিআই কে, এই নির্বাচন কমিশনকে, এই ভারতীয় জনতা পার্টিকে, এই তৃণমূল কংগ্রেসের সরকারকে বুঝিয়ে দিন বাংলার মানুষ এখনো জেগে রয়েছে। শুধু নির্বাচন কমিশনের দোষ, শুধু বিজেপির দোষ? রাজ্য সরকার কি ধোয়া তুলসী পাতা? যারা ডেটাগুলো এন্ট্রি করছিল কারা গো? রাজ্য সরকারের কর্মী না? কয়েক কোটি টাকা খরচ করে কর্মী দিলেন আপনি। আর রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন আমি বেঁচে থাকতে এসআইআর হতে দেব না। এখন প্রশ্ন হলো, এসআইআর তো হলো, দিদি কি আছে না গেল? আমরা তার আত্মার শান্তি কামনা না, ওনার দীর্ঘ আয়ু কামনা করি। উনি রাজ্যের মুখ্যমন্ত্রী, অভিভাবিকা, দীর্ঘ আয়ু তিনি পান। এতটা আয়ু পান যেন 26-এর নির্বাচনে তৃণমূলের ভাড়াডুবিটা দেখে যেতে পারে না, তাই তো নাকি? কয়লা ভাইপো, তার দপ্তরে ইডি যাচ্ছে কিসের জন্য? চুরি করেছে, চুরি। কি চুরি? কয়লা চুরি। কয়লা চুরির কোটি কোটি টাকা হাওয়ালা মারফত গোয়াতে পৌঁছে গিয়েছে, তার জন্য ইডি গিয়েছে তদন্ত করতে। দিদিমণি হম্বি তম্বি হয়ে একদম তর্জন গর্জন করতে লস করে নিয়ে ছুটে ঢুকে পড়লেন কোথায়? ইডির তদন্তের মধ্যে। আপনি চিন্তা করতে পারছেন, আপনার বাড়িতে যদি পুলিশ রেড করে, আপনার বাড়িতে যদি কোনো তদন্ত সংস্থা রেড করে, আপনি কি সেখান থেকে ছুটে গিয়ে তাদের তদন্তে বাধা দিতে পারেন? পারেন না। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী ইডির তদন্তে গিয়ে বাধা দিয়ে, ইন্টারফেয়ার করে, মধ্যস্থতা করে সেখান থেকে তিনি ফাইলকে নিয়ে পালিয়ে যাচ্ছেন। আমরা তাই বলি, এই পশ্চিম বাংলায় অনেক চুরি দেখেছি, কিন্তু লাস্টের চুরিটা কি চুরি দেখলাম গো? ফাইল চুরি। নতুন একটা চুরির অধ্যায় তৃণমূলের পালকে যুক্ত হলো। তিনি তো অনেক কিছু সিঁড়ি আবিষ্কার করেন, পথশ্রী, রূপশ্রী, যুবশ্রী, মিথ্যাশ্রী বলে একটা সিঁড়ি আবিষ্কার করা, তার নতুন প্রকল্প আনা আমার মনে হয় খুব দরকার পড়ে গিয়েছে। আর এই মিথ্যাশ্রীতে সবার আগে যদি পুরস্কার দেওয়া হয়, তাকে দেওয়া উচিত। হ্যাঁ, নবান্নের 14 তলায় যিনি থাকেন, তিনি বলছেন আমি স্বচ্ছতার প্রতি, আমি মানবতার প্রতি, আমি দুর্নীতির সঙ্গে আপোষ করি না। আপনি দুর্নীতির সঙ্গে আপোষ না করলে পরে অভিষেক ব্যানার্জির যে সংস্থা, আইপ্যাকের যে সংস্থা, সেখানে ইডি গেল, আপনি দৌড়ালেন কেন দিদিমণি? কাকে বাঁচানোর জন্য? তাই আপনাদেরকে বলবো, রাজ্যের মুখ্যমন্ত্রী অনেক টুপি বাংলার মানুষকে পরিয়েছে। 2011 সালে বদলা নয় বদল চাই বলে ক্ষমতায় এসেছে, তারপরে বদলাও নিয়েছে, বদলও নিয়েছে। তারপরে আপনারা দেখেছেন রাজ্য থেকে তৃণমূল কংগ্রেস চুরি করে করে সব শেষ করে দিয়েছে। তৃণমূল কংগ্রেস আসার পরে আপনার এই এলাকার আদাবল্লভপুর এলাকাতে, আপনার এই নাগলপাড়া সাতপইট এই এলাকাতে, আপনার এই ভেলো ঘনসা থেকে শুরু করে যত এলাকা রয়েছে, গোটা খানাকুল বিধানসভা, গোটা হুগলি, গোটা পশ্চিম বাংলা, আপনারা খোঁজ নিন। এই জায়গাতে আপনারা দেখতে পাবেন গোটা বাংলা জুড়ে তৃণমূল কংগ্রেস কি কি চুরি করেছে, কি কি দুর্নীতি করেছে। এরা যে সাইকেল চালিয়ে খেত, ফেরি করে খেত, রাস্তা দিয়ে চলে যেত সাইকেল চালিয়ে, তাকে দেখবেন আজকে শুধু তৃণমূল কংগ্রেসের পদে থাকার কারণে, তৃণমূল কংগ্রেস মেম্বার হওয়ার কারণে, তৃণমূলের পঞ্চায়েতের দায়িত্ব পাওয়ার কারণে, তৃণমূলের ওই নেতাকে দেখবে 5 বছরে ওই সাইকেল থেকে স্করপিওতে পরিণত হয়েছে। যেই ব্যক্তিটা একটা
বিড়ি অন্যজনের থেকে চেয়ে খেত, একটা সিগারেট ধরালে ভাবসাব দেখানোর জন্য তিনবার নিভিয়ে নিভিয়ে খেত, সেই তৃণমূল কংগ্রেসের নেতা আজকে সিগারেটের প্যাকেট পকেটে তার মজুদ থাকে, তাকে দেখবেন আপনার এলাকাতে স্টেশনারি দোকান চালিয়ে, মিষ্টির দোকান চালিয়ে, চায়ের দোকান, ফলের দোকান চালিয়ে আপনি শুধুমাত্র সংসারটা চালাতে পারবেন, তার থেকে বেশি কিছু করতে পারছেন না। রাস্তার গায়ে একটা 25-5 কাঠা জায়গা রয়েছে, আপনার দীর্ঘদিনের স্বপ্ন এই জায়গাটা কিনবো, কিন্তু আপনি তো চায়ের দোকান চালান, আপনি মুদিখানা চালান, মিষ্টির দোকান, জুতোর দোকান, জামার দোকান চালান, আপনি শুধু চেয়ে চেয়ে দেখছেন কবে আমি জায়গাটা নেব। আপনার ছেলে ছোট থেকে বড় হয়ে গেল, আপনি জায়গাটা এখনো কিনতে পারলেন না। কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতা একবার যদি পঞ্চায়েতের মেম্বার হয়ে যায়, একবার যদি পঞ্চায়েতের প্রধান হয়ে যায়, আপনি দেখবেন চোখের সামনে থেকে ওই ধরনের কোটি টাকার সম্পত্তি তারা রাধাবল্লভপুর থেকে নাগল করা দু সাইডে সব কিনে রেখে দিয়েছে। আপনি ভাবতে থাকবেন, অবাক হয়ে যাবেন, আমার সামনে ছেলেটা রাজনীতি করা শুরু করলো, ব্যাংকের পকেটে 10 টাকার ছেঁড়া নোট নিয়ে ঘুরে বেড়াতো, আজকে দেখছি কয়েক কোটি টাকার সম্পত্তি কিনেছে। আপনি বুঝতে পারবেন না কি ব্যবসা করে। কাকা আস্তে আস্তে করে বলছে, অমুকের ছেলে ওটা কি করে বলতো? বলছে, কাকা তুমি জানো না, ও তো চোরেদের দল করে, তৃণমূল কংগ্রেস করে, তাই তো আজকে এই বারবারন্ত। যদি ও খেটে খেত তাহলে কোটি টাকার সম্পত্তি ওর ছোট থেকে বড় হয়ে যেত, পায়ের চটি ছেড়ে যেত, ওই সম্পত্তি সে করতে পারতো না। আপনাদেরকে বলছি, আমরা তৃণমূলের সবাইকে চোর বলি না, আমরা তৃণমূলের সবাইকে খারাপ বলি না, আমরা তৃণমূলের সেই বন্ধুকে অভিনন্দন জানাই, সংগ্রামী অভিনন্দন জানাই, যারা 2011 সময়ে পালা বদলের সময়ে রাতের অন্ধকারে সংগ্রাম করেছিলেন, এই বাংলায় বদল নাই, বদলা নয় বদল চাই বলে তারা একটা ভালো উদ্দেশ্য নিয়ে, ভালো মন মানসিকতা নিয়ে হয়তো বাংলায় পরিবর্তন করেছিলেন। আজকে তারা হারে হারে টের পাচ্ছে যে 2011-এর পরিবর্তনের সাক্ষী হয়ে আমরা মহা ভুল করেছি। তাই আপনাদেরকে বলবো, আর নয় ভুল, আর নাই তৃণমূল, আর নয় ভুল, আর নয় পদ্ম ভুল, আর নয় ভুল, আর নয় জোড়া ভুল। আগামীর নির্বাচন হামের নির্বাচন, আগামীর নির্বাচন মানুষের নির্বাচন। এই কথা বলে আপনাদেরকে আহ্বান করব, চোরদের বিরুদ্ধে আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে। তৃণমূলের যারা ভালো বন্ধু রয়েছে তাদেরকে আহ্বান করব, আপনি দুর্নীতির সঙ্গে আপোষ করতে না পেরে দীর্ঘদিন পার্টির সাইড লাইনে রয়েছেন, আপনাদেরকে আহ্বান করছি, আসুন পরিবর্তনের সাক্ষী হওয়ার জন্য আইএসএফ এর পতাকা তলে আইএসএফ এর সঙ্গে সঙ্গ দিয়ে আগামীর 2026-এ বাংলা থেকে 2 ফুলকে বিতরণ করুন। চোর মুক্ত বাংলা, দুর্নীতি মুক্ত বাংলা, দুর্নীতি মুক্ত সমাজ গড়ার কারিগর হন। আর এই সরকারি শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে আজকে স্বাস্থ্য ব্যবস্থা, চারিদিকে শুধু দুর্নীতি আর দুর্নীতি, চুরি আর চুরি। এই তৃণমূল কংগ্রেস কয়লা চুরি করেছে, এই তৃণমূল কংগ্রেস চাল চুরি করেছে, এই তৃণমূল কংগ্রেস আবাসের টাকা চুরি করেছে, এই তৃণমূল কংগ্রেস 100 দিনের কাজের টাকা চুরি করেছে, এই তৃণমূল কংগ্রেস আমফান যখন ঝড় হয়েছিল, যার বাড়ি ভেঙে লন্ড ভন্ড হয়ে গেল, মাথার উপরে ত্রিপল নেই, অ্যাসবেস্টস নেই, টিন নেই, সেই ব্যক্তিকে আমফানের টাকা না দিয়ে তৃণমূলের চোরেরা সেই টাকাকে আত্মসাৎ করেছিল। আপনারা জানেন, যদি শৌচালয় বাথরুম করার জন্য সরকারের টাকা পাঠায়, তৃণমূলের এত অভাব দিন চলে এসেছে, তারা বলে ওখান থেকেও 200-500 যদি দিতিস, আজকে মেয়েটার জন্য একটা জামা কিনে নিয়ে যেতাম। কত অভাব ভাই, খেটে খা ভাই, খেটে খান, আপনারা দেখবেন সম্মান পাবেন এলাকায়। রাজনীতি করা মানেই চুরি করে খেতে হবে না। এই যে দেখতে পাচ্ছেন এতগুলো মানুষ বসে আছে, এদের কথা শুনে মানুষ কেন আগ্রহ প্রকাশ করছে, কনকনে ঠান্ডায় দাঁড়িয়ে, এই জন্যই করছে। এটা যদি তোলামূলের প্রোগ্রাম হতো, এখানে যদি বিজেপির প্রোগ্রাম হতো, মানুষ স্বতঃস্ফূর্তভাবে দাঁড়িয়ে থাকতো না। কাউকে আমরা পয়সা দিয়ে নিয়ে আসিনি, এক কাপ চা পর্যন্ত খাওয়াতে পারিনি, তা মানুষ সিটে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শোনার জন্য দাঁড়িয়ে আছে। এটা যদি চোরেদের প্রোগ্রাম হতো, দেখতেন তাদের কর্মী সমর্থক ছাড়া আর কেউ নেই। সাধারণ মানুষের জন্য কথা বলে না। আপনার এলাকার বিজেপির বিধায়ক, তাকে প্রশ্ন করুন, 5 বছর তো বিধায়ক পদে রয়েছেন, কালো স্করপিও নিয়ে এই রাধাবল্লভপুর বাজার দিয়ে দিন রাত 14 বার যাচ্ছেন। এই রাধাবল্লভপুর বাজার থেকে যতগুলো ব্রিজ রয়েছে, ক্যালভার্ট রয়েছে, কতগুলোকে আপনি করার জন্য টেন্ডার পাস করিয়েছেন। আপনাকে তাকে প্রশ্ন করুন, এই খানাকুলের মাটি, রাজা রামমোহন রায়ের মাটি, আধুনিক ভারতের পথিকৃৎ, তার জন্মপিতা, যিনি ভারতবর্ষের প্রথম ব্যক্তি যিনি ট্রেনে চড়েছিলেন, তার এই জন্মভিটায় এখনো পর্যন্ত কেন রেল সংযোগ স্থাপন করতে পারল না? 2014 সালে
সালে এই বিজেপি সরকার কেন্দ্রে ক্ষমতা এসেছে। 2021 সালে আরামবাগ লোকসভার 4টে বিধানসভা, আপনার পুরসুরা, আরামবাগ, বোঘাট এবং খানাকুল 4টে বিধানসভা বিজেপিকে মানুষ দিয়েছে উপহার হিসেবে। তাহলে এই 4টে বিধানসভাতে বিজেপি কি কাজ করেছে সেই খতিয়ান আপনাদেরকে বুঝে নিতে হবে। আগামীর নির্বাচনে যখন আপনার এমএলএ সুশান্ত ঘোষ আপনার কাছে ভোট চাইতে আসবে, তাকে প্রশ্ন করতে ভুলবেন না 2014 থেকে 2026 12 বছর মোদীজি আপনাদের সরকারে রয়েছে, কেন্দ্র সরকারে। আপনি 5 বছরের এমএলএ, এখনো পর্যন্ত কেন খানাকুলে আপনি রেল আনতে পারলেন না? তার জবাব আগে দিন, তারপরে আপনি ভোট চাইতে আসবেন। নিজেদের অধিকারের জন্য প্রশ্ন করুন। আমাদের আইএসএফ এর আইডিওলজি হলো ভিক্ষা নয়, অধিকার চাই। আপনাকে একটা ফুলের মালা দিয়ে দিল, আপনি গদগদ কণ্ঠে চলে গেলেন, আমাকে এমএলএ সাহেব একটা মালা পরিয়ে দিয়েছে, হয়ে গেল। আপনি যেটাকে মূল্যবান ভোটটা দিলেন, 500 টাকা পকেটে ভরে দিয়েছে, ভোটটা দিয়ে দিলেন বিজেপিকে, তৃণমূলকে। প্রশ্ন করতে পারলেন না নির্বাচনের সময় যে 5 বছর তো ক্ষমতায় ছিলেন, 15 বছর তৃণমূল ক্ষমতায়, 12 বছর বিজেপি ক্ষমতায়, মানুষের জন্য কি করেছেন, খানাকুলের জন্য কি করেছেন আপনারা জানেন। এই বন্যা কবলিত খানাকুল, বাবু বলছিল যে বন্যা কবলিত খানাকুল, চারিদিকে নদী বেষ্টিত খানাকুল, এই খানাকুল প্রতি বছর 2 থেকে 3 বার প্লাবিত হয়ে যায়। যখন ওই আপনার পান্ডু গ্রাম থেকে শুরু করে এই রাস্তা দিয়ে যায়, বন্যার সময় দুপারে খালগুলো থেকে জল প্রবাহিত হয়, আর চাষের জমিগুলো বিঘার পর বিঘা নষ্ট হয়ে যায়। খানাকুলের নিচের দিকে যখন চলে যায়, হীরাপুর থেকে শুরু করে রামচন্দ্রপুর, ওইদিকে আপনার রাজাটি থেকে শুরু করে সাবল সিংহপুর থেকে শুরু করে ওইদিকে নদীপুর, মুচিঘাটা, অত্র এলাকাগুলো সব জলের তলায় চলে যায়। এইদিকে বন্দর থেকে শুরু করে আপনার ওই যে তালিতে বাঁধ ভেঙে গেল, সব এলাকাগুলো পানির জলের তলায় চলে যায়। এই খানাকুল কেন প্রতি বছর 2 থেকে 3 বার বন্যায় প্লাবিত হবে? আপনারা বলবেন তাহলে কি করা যাবে? আমরা বলেছি যদি ঘাটালে মাস্টার প্ল্যান হতে পারে, যদি গঙ্গার তলদেশ দিয়ে আপনার টানেল তৈরি করে মেট্রো রেল চলতে পারে। আপনারা জানেন গঙ্গার তলদেশ দিয়ে মেট্রো রেল প্রকল্প চালু করে সেখান দিয়ে প্রতিদিন মানুষ পারাপার হচ্ছে জলের নিচে দিয়ে। তাহলে সরকার যদি এখানে বরাদ্দ করে মানুষকে গঙ্গার তলা দিয়ে পরিষেবা দিতে পারে, তাহলে খানাকুলের মানুষকে কেন প্রতি বছর 2 থেকে 3 বার বন্যায় প্লাবিত হতে হবে? তাদের বিঘার পর বিঘা জমিগুলো কেন নষ্ট হবে? কেন ঘাটাল মাস্টার প্ল্যানের কথা বলা হলে খানাকুল মাস্টার প্ল্যানের কথা বলা হবে না? একমাত্র বিধায়ক স্বাধীনতার পর থেকে যারা সিনিয়র সিটিজেন রয়েছেন, বয়স্ক নাগরিক রয়েছেন, আমি জানি না, আমরা এই প্রজন্মের ছেলে বয়স অল্প, এর আগে অন্য কোন বিধায়ক কোন মানুষের কথা বলছি না, কোন বিধায়ক খানাকুল মাস্টার প্ল্যানের কথা বলেছে কিনা আমরা জানি না। গত বছর, তার আগের বছর যখন খানাকুল 2 বার প্লাবিত হলো, আমি আমার দলের চেয়ারম্যান বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজানকে বললাম, আপনি একবার খানাকুলের মানুষের পরিস্থিতি দেখে যান। আমি রাজ্য কমিটির সভাপতি শামসুর আলী মল্লিক, তাপস ব্যানার্জি, জুবি শাহ, শাওন দাস, সবাইকে আমরা অনুরোধ করলাম, আপনারা কলকাতার মানুষ, হুগলির এক সাইডের মানুষ, হাওড়ার মানুষ, খানাকুলের মানুষের বন্যায় কি পরিস্থিতি হয় আপনারা টেলিভিশনে দেখেছেন, হয়তো আপনারা খবরের পত্র পত্রিকায় দেখেছেন। একবার অনুরোধ রইল, আমরা ছোট থেকে খেলাধুলা সূত্র থেকে শুরু করে এই খানাকুলের সঙ্গে যুক্ত, আমরা প্রতি বছর এখানে রাজনৈতিক ব্যানার, অরাজনৈতিক ব্যানারে আমরা ট্রাকে করে এখানে ত্রাণ পৌঁছে দিই। কিন্তু দেখে খারাপ লাগে, একটা মানুষের 2 তলা বিল্ডিং, তার খাওয়ার কোনো অভাব নেই, কিন্তু জলের বাড়ন্ত এতটাই থাকে, এমন প্লাবিত হয়ে যায়, 2 তলা বিল্ডিং এর উপর উঠে বসে আছে, তার কাছে একটু শুকনা খাবার পৌঁছাবে, সেই শুকনা খাবারের জন্য মানুষের কাছে হাত পাচ্ছে, কিন্তু এই মানুষটার কোনো টাকার অভাব নেই, পরিস্থিতির শিকার। তাই আমরা বলেছিলাম শুধুমাত্র আমরা সুন্দর পোশাক আশাক পরে আর ট্রাকে করে খাদ্য সামগ্রী নিয়ে এসে তাদেরকে দান করবার ছবি তুলে ফেসবুকে ছাড়বো, মিডিয়াতে দেব। আমরা আজকে 2 ট্রাক মাল নিয়ে খানাকুলের মানুষকে উদ্ধার করে ফেললাম। এই রাজনীতি চলতে পারে না। আমরা সেদিন বলেছিলাম, একবার আমার দলের চেয়ারম্যান আপনি আসুন, এসে এলাকাটা পরিদর্শন করে যান। আইএসএফ এর চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী ভাইজান, তিনি আমাদের ডাকে সাড়া দিয়ে গত বছর, তার আগের বছর খানাকুলের হীরাপুর, ওইদিকে ধরমপুর, ওইদিকে আপনার সাবল সিংহপুর, বাঁকানগর, চারিদিক তিনি পরিদর্শন করলেন, সাথে খাদ্য সামগ্রী নিয়ে। আমরা তাদেরকে সরেজমিনে দেখিয়েছিলাম খানাকুলের পরিস্থিতির কথা। তিনি খানাকুলের মাটিতে দাঁড়িয়ে প্রথমবার বললেন, আমরা
জানতে পেরেছি প্রথমবার কোন বিধায়ক খানাকুলের মাটিতে দাঁড়িয়ে বন্যা পরিস্থিতি দেখার পর তিনি বললেন, আমরা মানুষকে ত্রাণ দিয়ে ছবি তুলতে আসেনি, আমরা প্রতি বছর ত্রাণ দেওয়ার ছবি তুলে নিয়ে যাব। এই রাজনীতির জন্য আমি নওশাদ সিদ্দিকী আপনার পীরের ওই জায়গা ছেড়ে দিয়ে এই ময়দানে আমি নামিনি। আমি ঘোষণা করে গেলাম, এই খানাকুলের পরিস্থিতি দেখার পর আমি যেমন মাঠে ময়দানে খানাকুল মাস্টার প্ল্যানের কথা বলবো, আমি ওই মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি বিধানসভার ভিতরে গিয়ে মমতা ব্যানার্জির সামনে খানাকুলের মানুষের জন্য আওয়াজ তুলবো, খানাকুলের মাস্টার প্ল্যান করে দিতে হবে। কিন্তু আপনারা জানেন দীর্ঘদিন ধরে আমরা 2 বছর ধরে আওয়াজ তুলছি খানাকুলে মাস্টার প্ল্যান চাই। আপনাদেরকে আহ্বান করব, এই আহ্বানে আপনারা সাড়া দিবেন। আমাদের সুকর্মী সমর্থকেরা যখন এলাকায় এই মাস্টার প্ল্যানের দাবিতে সই সাবত করতে আসবে, আপনারা ঘনহারে সেখানে স্বাক্ষর করে আমাদের কাছে দেবেন। আমরা সেটা বিধানসভায় বিধায়ক চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী ভাইজানের কাছে পৌঁছে দিয়ে আপনাদের দাবিকে আদায় করব। আপনারা জানেন নদীমাতৃক খানাকুল, গতকালকে মিটিং এ গিয়েছিলাম মুচিঘাটা, আপনার নদীপুরে 2টা ব্রিজ পার করে সেখানে 10 টাকা করে সম্ভবত নেওয়া হয়। আমাদের কর্মীরা বললেন যে ওখানে মিটিং রয়েছে, তাই আমাদেরকে ফ্রি অফ কস্টে যাওয়ার সুযোগ দিল। আমরা নদীপুর পার হয়ে মুচিঘাটায় যখন প্রোগ্রাম করছি, এই যে খানাকুল ব্রিজ পার হয়ে যাওয়া এই পরিস্থিতিগুলো আমরা দেখেছি। এইদিকে রূপনারায়ণের ব্রিজ, স্বাধীনতার এতগুলো বছর পরেও খানাকুলের মানুষ প্রতি বছর ভোট আসে, ভোট দেয়। এর আগে আপনারা বর্তমান বিজেপির বিধায়ককে ভোট দিয়েছেন, তার আগে 2টা টার্মে আপনারা কলকাতার একজন বাবুকে ভোট দিয়েছেন, ইকবাল আহমেদকে। তাকে ভোট দিয়ে আপনারা কি পেয়েছেন? তিনি বছরের পর বছর কলকাতায় কাটিয়েছেন, আর মাঝে মধ্যে এখানে এসে মুখ দেখিয়ে তিনি চলে গিয়েছেন। আপনারা প্রশ্ন করেননি তৃণমূল কংগ্রেসকে আমাদের জন্য কি করেছেন? স্বাধীনতার এতগুলো বছর পরেও ওই রূপনারায়ণ নদীতে আমি দেখছি প্রতি বছর প্রতিদিন হাজার হাজার মানুষ হুগলি থেকে মেদিনীপুর, এইদিকে হুগলি থেকে হাওড়া পারাপার করে। কিসে করে? কাঠের কোলে করে, কাঠের সাঁকো করে, বাঁশের সাঁকো করে। আবার জল বেড়ে গেলে আপনার নৌকা ব্যবস্থা। আমি দেখলাম খানাকুলের এমএলএ কদিন আগে রূপনারায়ণের বাঁশের সাঁকো টেন্ডার পেয়েছে, উদ্বোধন করতে গিয়েছে, উদ্বোধন করছে বাঁশের সাঁকো। ভাবসাব এমন যেন কোন রাজপুত্র এসেছে, তিনি একদম রাজার মতো করে গিয়ে ওখানে ফুলের মালা সাজিয়ে ফিতে কেটে বাঁশের সাঁকো উদ্বোধন করছে। এই হচ্ছে বর্তমান বিজেপি সরকারের অবস্থা। একদিকে আপনি যখনই বিজেপিকে বলবেন এমএলএ সাহেবকে কি করেছেন, বলবে আমাকে কেন প্রশ্ন করছো, আমি তো বিজেপির এমএলএ, আমরা তো বিরোধী দল, প্রশ্ন করতে হলে তৃণমূলকে গিয়ে করো। এরা তৃণমূলকে দেখিয়ে দিবে বিজেপিকে জিজ্ঞেস করলে, আবার তৃণমূলকে বললে ও দেখিয়ে দিবে এমএলএ তো তোমাদের বিজেপি রয়েছে, আমাকে কেন বলছো। এই হচ্ছে বাইনারি পলিটিক্স। আপনাদেরকে জাগতে হবে, লড়তে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। কদিন আগে দেখলাম বিজেপির বিধায়ক একজন কর্মীকে মারধর করে হসপিটালে পাঠিয়ে দিয়েছে। কিসের জন্য? বাঁশের পোলের হিসাব দিতে চাইছিল। ওকে বলেছে ওনাকে যে হিসেব দিতে হবে, সেই নিয়ে বর্ষা নিজেরাই মারামারি করে হসপিটালে পৌঁছে গিয়েছে। এই হচ্ছে বর্তমান বিজেপির অবস্থা। আর একদিকে তৃণমূল কংগ্রেসের কথা জানেন, সীমাহীন দুর্নীতি। তারা চাল চুরি করে খেয়ে ফেলে, তারা ত্রিপল চুরি করে খেয়ে ফেলে, তারা আবাসের টাকা চুরি করে খেয়ে নেয়, তারা শৌচালয়ের টাকা খেয়ে নেয়। আপনার বালি কয়লা থেকে শুরু করে সবকিছু তারা চুরি করে খেয়ে নেয়। আপনারা গত 23-এর নির্বাচনে দেখেছেন এই তৃণমূল কংগ্রেস ব্যালট পেপার পর্যন্ত খেয়ে চিবিয়ে জল খেয়ে নিয়েছে। আপনারা বলুন তো, এলাকাতে কাগজের কোনো জিনিস যদি থাকে, লটারি থেকে শুরু করে কাগজের ঠোঙা, আপনি কি কখনো খেয়ে ওটাকে হজম করতে পারবেন? উত্তর আসবে না। আমরা কাগজ খেয়ে ব্যালট পেপারকে হজম করতে পারবো না, কারণ আপনার আমার একটা পাকস্থলী, যেই পাকস্থলীর নাম হলো গড গিফটেড পাকস্থলী, ঈশ্বর প্রদত্ত পাকস্থলী। সৃষ্টিকর্তা আমাদেরকে যেই পাকস্থলী দিয়েছে, একটু সহযোগিতা করবেন মাছটা যাতে সুষ্ঠুভাবে বেরিয়ে যেতে পারে। একজন পাঁচটাকে যদি সহযোগিতা করবেন, বাকি সবাই চলে আসবেন, বসে পড়ুন। আজকে আপনারা জানেন এই তৃণমূল কংগ্রেস একদিকে চাল চুরি, ত্রিপল চুরি, আমফানের টাকা চুরি, ত্রিপল চুরি, পুলিশ প্রশাসন আছে, আপনারা শুনে চলে আসবেন। ইমরান দা, ত্রিপল চুরি থেকে শুরু করে একটার পর একটা চুরি, আবাসের টাকা চুরি থেকে শুরু করে আপনারা জানেন সীমাহীন দুর্নীতি এই তৃণমূল কংগ্রেস করেছে। কদিন আগে দেখলাম এই তৃণমূল কংগ্রেস 2023 সালে এরা আপনার কি খেয়ে নিচ্ছে, ব্যালট পেপার পর্যন্ত খেয়ে নিচ্ছে। আমরা অবাক হয়ে গেলাম। আমার আপনার একটা পাকস্থলী, যেই পাকস্থলীতে আমরা শাক, মাছ, মাংস, ডিমকে হজম করতে পারি, তারপরে 2-3 দিন বেশি
খাওয়া হয়ে গেলে, রিচ খাওয়া হয়ে গেলে আমাদের ডাক্তারখানা যাওয়া লাগে। কিন্তু এই তৃণমূল কংগ্রেস এমন একটি রাজনৈতিক দল, এই তৃণমূল কংগ্রেস চুরির টাকা, আমফানের টাকা, আপনার ব্যালট পেপারের কাগজ পর্যন্ত চিবিয়ে খেয়ে নেয়। তাই আমরা বলি এই তৃণমূল কংগ্রেসের দুটা করে পাকস্থলী, আমাদের একটা গড গিফটেড ঈশ্বর প্রদত্ত পাকস্থলী, আর তৃণমূলের পাকস্থলী হলো গড গিফটেড, যেমন রয়েছে ঈশ্বর প্রদত্ত, আল্লাহ প্রদত্ত, এদের আর একটা এক্সট্রা পাকস্থলী আছে। সেই পাকস্থলীটা হলো আপনার কালীঘাট প্রাইভেট লিমিটেড কোম্পানি, অর্থাৎ কালীঘাট থেকে এরা আর একটা করে পাকস্থলী পেয়েছে। সেই পাকস্থলী পাওয়ার কারণে এরা গোটা বাংলা থেকে সমস্ত কিছু চুরি করে খেয়ে নিচ্ছে। আর এই চুরি করে খাওয়াটাকে বিজেপি বলছে আমরা এই চোরেদেরকে তাড়াবো। সেই চোরেদেরকে তাড়াতে গিয়ে সেই বিজেপি বলছে এই বাংলা থেকে জোড়া ফুলকে তাড়াবো, দাঁড়িয়ে আমরা পদ্ম ফুলকে প্রতিষ্ঠা করবো। আপনারা জানেন সেই পদ্ম ফুলের নেতাগুলো সব জোড়া ফুল থেকে চলে গেল, গিয়ে পদ্ম ফুলে ঢুকলো। আজকে মোদীজির সভা থেকে তারা ফিরছে আর গরম গরম স্লোগান দিতে দিতে বাড়িতে যাবে। আজকে আমরা যা দেখে এলাম, যা লোক হয়েছে, আগামীর নির্বাচনে জোড়া ফুল বিসর্জন, পদ্ম ফুল ফুটে যাবে। পদ্ম ফুল ফুটিয়ে আপনাদের লাভটা কি হবে? যেই জোড়া ফুলের নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আপনি এতদিন লড়াই করে পদ্ম ফুল ফুটিয়েছেন, আজকে তাকে নেতা বলে ডাকছেন। আজকে মোদীজির পাশে শুভেন্দু অধিকারী বসে আছে। আপনাদের লজ্জা হওয়া দরকার যে যেই শুভেন্দু অধিকারী রাত দিন মুন্ডু পান করলাম, তাকে চোর চোর বলে স্লোগান দিলাম, সেই শুভেন্দু অধিকারী আজকে আপনাদের নেতা। আপনারা জানেন গোটা তৃণমূল কংগ্রেসের এক ঝাঁক বড় বড় নেতা সব বিজেপিতে সাপ্লাই দেওয়া হয়েছে। বিজেপিতে সাপ্লাই দিয়ে আজকে বিজেপিটা বলছে আমরা পশ্চিম বাংলায় গণতন্ত্রকে প্রতিষ্ঠা করব, আমরা পশ্চিম বাংলায় দুর্নীতিকে বন্ধ করব। তারা তো পশ্চিম বাংলা থেকে ওই সমস্ত নেতাদেরকে নিয়ে বিজেপিকে ক্ষমতায় আনতে চাইছে যারা চুরির দায়ে অপরাধী, যারা চোর থেকে ডাকাতে পরিণত হতে পারে আগামী দিনে। আমরা বলি তাদেরকে দিয়ে কখনোই সমাজ পরিবর্তন করা যাবে না। একথা বলে আমি বক্তব্য শেষ করব। আমরা বলেছি এই পশ্চিম বাংলায় যেভাবে সরকারি শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থার বেহাল দশা, তার হাল ফিরিয়ে আনতে হবে। এই খানাকুলের একটা হসপিটাল জরাজীর্ণ অবস্থা, ওদিকে রামচন্দ্রপুরের একটা হসপিটাল, সেখানে মাঝে মাঝে শুনছি সন্ধ্যা হলে নেশার বোতল চলে, আর সেখানে কিছু কিছু বোতল এদিক সেদিক করে পাওয়া যায়। গরুর গোয়ালে পরিণত হয়েছে বলছে। এই হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থার অবস্থা। গোটা পশ্চিম বাংলায় স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। আপনারা জানেন চিকিৎসা পরিষেবা নেওয়ার জন্য আপনি খানাকুল হসপিটালে যদি যান, দু একটি রোগের চিকিৎসা ছাড়া আপনার আর কোনো চিকিৎসা করে দেবে না, বলবে চলে যাও আরামবাগ মেডিকেল কলেজে। মুচিঘাটা থেকে যখন আরামবাগ মেডিকেল কলেজ 40 কিলোমিটার, ওদিকে বন্দর থেকে যখন আপনি আরামবাগ মেডিকেল কলেজ যাবেন, তারকেশ্বর থেকে যাবেন, যে দেখবেন সেখানের অবস্থা কি। আপনারা গত কয়েকদিন আগে দেখেছেন আরামবাগ মেডিকেল কলেজে তারকেশ্বরের একটি মা আরামবাগ মেডিকেল কলেজে ভর্তি হলে প্রসব বেদনা নিয়ে বাচ্চা সন্তানের জন্ম দেয়। সেই বাচ্চা দুদিন সেখানে থাকার পর 3 দিনের মধ্যে তার বাচ্চা মৃত বলে তাকে খবর দেওয়া হয়। মা বলে আমার মৃত বাচ্চা দিয়ে দিন। তখন হসপিটাল কর্তৃপক্ষ বলছে আমরা বাচ্চা তো দিয়ে দিয়েছি। তারা অবাক, বাচ্চা আমাদের গেল কোথায়? দেখছে এই আপনাদের বসন্তবাটি কিশোরপুর থেকে ডোমল থেকে কিছুটা গিয়ে সেখানে একটা পরিবার অন্য পরিবারকে বাচ্চা দিয়ে দেওয়া হয়েছে। সেই বাচ্চাকে দেওয়ার পরে 2 দিন কেটে গিয়েছিল, 1.5 দিন। পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছিল না। আজকে আইএসএফ কেন করবেন? কেন নওশাদ সিদ্দিকীর দল করবেন? কেন বিশ্বজিৎ মাইতির দল করবেন? সেদিন আরামবাগের বিজেপি বিধায়ককে আমরা খুঁজে পাইনি, সেদিন আরামবাগের এমপিকে খুঁজে পাওয়া যায়নি, সেদিন খানাকুলের বিজেপির বিধায়ককেও খুঁজে পাওয়া যায়নি। সেদিন আইএসএফ এর চেয়ারম্যান নওশাদ সিদ্দিকীর দল, বিশ্বজিৎ মাইতি, লক্ষ্মীকান্ত হস্তার দল, যখন ওই পরিবারকে বিচার দেওয়া হচ্ছিল না, সেই পরিবার 1.5 দিন 2 দিন অপেক্ষা করার পর বাচ্চার খোঁজ যখন পাচ্ছিল না, আমাদের কাছে যখন খবর এলো যে হসপিটালে এই ধরনের ঘটনা ঘটেছে, আমরা সেখানে পৌঁছে গিয়েছিলাম। পুলিশ প্রশাসনকে বলেছিলাম আরামবাগ থানাকে আপনি কেন এফআইআর নেবেন না? অবিলম্বে আপনাকে এফআইআর নিতে হবে। আরামবাগ আইসিকে এফআইআর করানোর পর আমরা বলেছিলাম কার বাচ্চা কবর দেওয়া হয়েছে তার ডিএনএ পরীক্ষা করে কবর থেকে তুলতে হবে। এই আইএসএফ, এই নওশাদ সিদ্দিকীর দল, সেদিন আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকীর আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা পরিবারের পাশে দাঁড়িয়েছিলাম। আমরা বাধ্য করেছিলাম আরামবাগ পুলিশ প্রশাসনকে লাশকে কবর থেকে তুলে ডিএনএ পরীক্ষা করে পোস্টমর্টেম করে 1 মাস 11 দিন পর তার পরিবারের হাতে ফিরিয়ে দেওয়ার লড়াইয়ে আইএসএফ নেতৃত্ব দিয়েছে। সেখানে বিজেপি ছিল না, সেখানে তৃণমূল ছিল না, সেখানে অন্য কোনো XYZ রাজনৈতিক দল ছিল না। তাই আপনাদেরকে বলবো বুঝতে শিখুন
নিজেদের অধিকারের আওয়াজ তুলুন। আগামী দিনে আরো কঠিন পরিস্থিতি এই বাংলায় তৈরি হবে। আগামী দিনে দেখবেন কর্পোরেট সংস্থার উপরে সমস্ত ক্ষমতা দিয়ে দেওয়া হবে। এক শ্রেণীর মানুষ মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত হয়ে পুরো শেষ হয়ে জর্জরিত হয়ে যাবে। আমরা বলেছি আরামবাগ মেডিকেল কলেজের প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপালকে অবিলম্বে এই ঘটনার প্রত্যেকটি দোষীকে আপনার শাস্তির আওতায় আনতে হবে, না হলে আমরা রাজপথকে অচল করে দেব। আপনারা জানেন সেই নার্স এবং ডাক্তারকে কাজ থেকে বরখাস্ত করা হয়েছে, এখনো তদন্ত চলছে। আমরা বলে রেখেছি তদন্ত যদি সুষ্ঠুভাবে না হয় আমরা কিন্তু এর শেষ থেকে ছাড়বো। মনে করবেন না এটা অন্য রাজনৈতিক দল দুদিন লড়াই করে ময়দান থেকে সরে যাবে। আপনারা জানেন সেই ছোট্ট 1.5 দিনের বাচ্চা যে মায়ের পেটে 10 মাস 10 দিন কাটালো, এই কথা প্রতিটা প্রোগ্রামে এই জন্যই বলি, বর্তমান রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার কঙ্কালসার আপনাদেরকে বুঝতে হবে। 10 মাস 10 দিন পেটে থাকার পর পৃথিবীর আলো দেখলো 2 দিন কাছের ঘরে শুয়ে, তারপর তাকে 1.5 দিন কবরে কাটাতে হলো। ওই 2 দিনের বাচ্চাকে 1.5 দিন কবরে থাকার পর 1 মাস 11 দিন পোস্টমর্টেম করা একটা ওইটুকু বাচ্চাকে মর্গে রেখে দেওয়া হলো। 1 মাস 11 দিন পর সেই বাচ্চাকে তারকেশ্বরের বালিগড়িকে নিয়ে গিয়ে আমরা কবরস্থ করার সহযোগিতা করেছিলাম। এই হচ্ছে বর্তমান পশ্চিম বাংলার স্বাস্থ্য ব্যবস্থা। আমার এলাকাতে রেহান বলে একটা ছেলে খুন হয়েছিল, আপনারা জানেন। আমরা সেটা অরাজনৈতিক ভাবে লড়াই করেছি, সংগ্রাম করেছি, কিন্তু তার ডেথ সার্টিফিকেট যখন এলো কদিন আগে আমরা দেখলাম সেই ডেথ সার্টিফিকেটে কার নাম থাকার কথা, যে মারা গিয়েছে তার তো ডেথ সার্টিফিকেটে হসপিটাল নাম দিয়েছে ছেলের বাপের নাম। আমরা এই অপদার্থ হসপিটালের বিরুদ্ধে আবারও সোচ্চার হয়ে আমরা বলেছিলাম আমরা কোথাও দৌড়াদৌড়ি করব না, আপনাদেরকে ডেথ সার্টিফিকেট সংশোধন করে পৌঁছে দিতে হবে। তারা সেটা করতে বাধ্য হয়েছে। আপনারা জানেন এই অপদার্থ সরকার, এই পশ্চিম বাংলার সরকার স্বাস্থ্য ব্যবস্থার কঙ্কালসার ঢাকা দেওয়ার জন্য রাস্তায় রাস্তায় ভ্রাম্যমাণ হসপিটাল ছেড়ে দিয়েছে। কি ছেড়েছে দেখেননি? আপনাদের এলাকায় আসেনি চিকিৎসা দিতে? বড় বড় বাস নামিয়েছে, তাদের রাজ্য সরকারের নাম দিয়ে আর সাইরেন বাজাতে বাজাতে যাচ্ছে এলাকায়। কিছু হোক আর নাই হোক, ওই আওয়াজটা দেখে মানুষ তো দেখবে কে যাচ্ছে, দেখি একটু প্রধানমন্ত্রী কি মুখ্যমন্ত্রী, দেখছে রাজ্য সরকারের স্বাস্থ্য ব্যবস্থার গাড়ি যাচ্ছে। আমরা বলেছি সাবল সিংহপুর 1946 সাল একটা হসপিটাল, বিঘার পর বিঘা জায়গা সেই হসপিটাল বন্ধ হয়ে পড়ে রয়েছে, আর আপনারা হসপিটাল ব্যবস্থা দেওয়ার জন্য বাস নিয়ে বেরিয়েছেন। আবার উন্নয়নের পেছালি রাস্তায় রাস্তায় টোটো দিয়েছে, টোটো দিয়ে আমরা দেখছি বলছে উন্নয়নের কথা বলা হবে। কি বলা হবে? উন্নয়নের কথা। আরে আপনি যদি রাস্তা করেন মানুষ তো দেখতে পাবে, আপনি লাইট লাগালে ওই যে দেখেন বাতিস্তম্ভ বন্ধ কেন আমি জানি না। আজকে কি প্রোগ্রামের জন্য নাজিম ভাই? এটা কি আগে থেকে বন্ধ ছিল? তাহলে এই লাইটটা কিসের জন্য বলুন? এটা শুধু দেখানোর জন্য যে আমরা লাগিয়েছি। তোমরা দেখো আর ভোট দাও, কাজ হোক আর নাই হোক। একথাই বলবো যে সরকার যদি উন্নয়ন করে, সরকার যদি উন্নয়ন করে আপনাকে মাইক লাগিয়ে বলতে হবে না। রাস্তায় আলো জ্বললে লোক দেখতে পাবে উন্নয়ন হয়েছে। রাস্তা যদি চকচকে হয় লোক বলবে উন্নয়ন হয়েছে। আপনার বাড়িতে যদি পানীয় জল পৌঁছে যায় মানুষ বলবে উন্নয়ন হয়েছে। আপনার ছেলে যদি চাকরি পায় মানুষ বলবে উন্নয়ন হয়েছে। তাহলে আপনার উন্নয়নের পাঁচালির নাম দিয়ে রাস্তায় টোটো বের করে উন্নয়নের পেঁচালি করা বন্ধ করুন। মানুষ বুঝে গেছে আপনারা চুরি ছাড়া আর কিছুই করেননি। তাই আপনাদেরকে বলবো সজাগ হন। আর আমাদের আরো দাবিগুলোর মধ্যে রয়েছে আদিবাসী অধ্যুষিত এলাকায় সংবিধানের ৫ম তফসিলি প্রয়োগের দাবি আমাদের রয়েছে। যে সমস্ত আদিবাসী এলাকা রয়েছে সেখানে সংবিধানের ৫ম তফসিলি প্রয়োগ করতে হবে। সরকারি বিদ্যালয়, মাদ্রাসা, বিভিন্ন প্রতিষ্ঠানের সমস্ত শূন্য পদে দুর্নীতি মুক্ত স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ দিতে হবে। আপনারা জানেন আজকে মাদ্রাসাগুলোই, স্কুলগুলোতে এসএসসি, এমএসসি দীর্ঘদিন ধরে নিয়োগ নেই। তারপরেও যদি নিয়োগ হয় একটার পর একটা কেস দিয়ে দুর্নীতি করে বছরের পর ঝুলিয়ে রাখা হচ্ছে। আমরা বলেছি এই দুর্নীতি অবিলম্বে বন্ধ করতে হবে। আপনারা জানেন আজকে শিক্ষিত বেকার যুবকেরা মাস্টার্স করেছে, বিএড করেছে, গ্র্যাজুয়েশন করেছে, তারা শিক্ষিত হয়ে আজকে বেকার হয়ে বাড়িতে বসে রয়েছে। গোটা বাংলা জুড়ে কোনো কর্মসংস্থান নেই, কোনো চাকরি নেই। আমরা বলেছি প্রতি বছর এমএসসি হতে হবে, প্রতি বছর এসএসসি করতে হবে, শিক্ষিত বেকার ছেলে মেয়েদেরকে চাকরি দিতে হবে। এই বাংলার বেকার যুবদের হাতে কাজগুলো দিতে হবে। তারা কেন কাজের জন্য অন্য রাজ্যে গিয়ে লাশ হয়ে এই বাংলায় ফিরে আসবে? এটা বেশি দিন চলতে পারে না, এটা বন্ধ করতে হবে। আমরা বলেছি সর্বনাশা নয়া শ্রম কোড বাতিল, শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধি করতে হবে। আপনি সারাদিন একটা জমিতে খেটে কেন 400 টাকার বেতনে কাজ করবেন? আপনি কেন 500 টাকার বেতনে আপনার
রাজমিস্ত্রির কাজ করবেন। আমরা বলেছি শ্রমিক সারাদিন যে পরিশ্রম করে, মাঠে ধান কাটা থেকে শুরু করে, জমিতে চাষ দেওয়া থেকে শুরু করে, রাজমিস্ত্রির কাজ থেকে শুরু করে, প্রতিটি স্তরে সমাজে যারা শ্রমিক রয়েছে তাদেরকে ন্যায্য মূল্য, ন্যায্য মজুরি তাদেরকে দিতে হবে এবং সকল বেকার যুবদের হাতে কাজ ফিরিয়ে দিতে হবে। আমরা বলেছি ভিন রাজ্যে কর্মরত বাঙালি শ্রমিক যারা প্রতিদিন মব লিঞ্চিং এর শিকার হচ্ছে, তাদের উপরে মব লিঞ্চিং বন্ধ করতে হবে এবং এই বাংলায় মা বোন কাকি জেঠিদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। আজকে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীর আমলে এই বাংলায় ধর্ষণ হয়, এই বাংলায় খুন হয়। এই ধর্ষণ খুন হওয়ার পরে তিনি রেট ফিক্স করে দিয়ে বলেন ধর্ষণের জন্য 2.5 লাখ টাকা দিলাম, 4 লাখ টাকা দিলাম। আপনি একবার চিন্তা করে দেখুন, এই ঘটনা যদি আপনার পরিবারের সঙ্গে ঘটে আর আপনাকে যদি বলে 5 লাখ দিলাম, আপনাকে আর কেস লড়তে হবে না, ইনসাফ পেতে হবে না, আপনি কখনোই মেনে নেবেন না। তাই আপনাদেরকে বলবো, রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী তার উচিত ছিল যারা খুন করবে, যারা ধর্ষণ করবে তাদেরকে বিচারের আওতায় এনে তাদেরকে ফাঁসির ব্যবস্থা করা, তাদেরকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা। তা না করে তিনি টাকার রফা দিয়ে বলে ছোট ঘটনা, তুচ্ছ ঘটনা, এর বিরুদ্ধে আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। মা বোনেরা রাস্তায় বের হবে, চিকিৎসা নিতে যাবে, তিনি বলছেন রাতের বেলা বের হওয়ার কি দরকার, বাড়িতে থাকার কথা বলছেন। অথচ তিনি গোটা রাজ্য চালাচ্ছেন একজন মহিলা হয়ে। তারও তো প্রয়োজন হতে পারে রাত 1টার সময় প্রশাসনিক কোনো কাজে তাকে বাইরে বের হতে হবে। তাহলে আপনি এমন কথা কেন বলবেন? মা বোনেরা যেন বাইরে বেরোতে পারে তার নিরাপত্তা সুনিশ্চিত রাজ্যের মুখ্যমন্ত্রীকে করতে হবে। একথা বলবো। আর জি করে আমার আপনার দিদি তিলোত্তমা, আপনারা জানেন তাকে খুন করে ধর্ষণ